এটা লতা মঙ্গেশকরের একটা কনসার্টের রেকর্ড, যেটা ইংল্যান্ডে হয়েছিল। এইটি একটি খুব রেয়ার একটা রেকর্ড। রেকর্ডের কভারটা দেখুন কি অসাধারণ। এই রেকর্ডটা বেরিয়েছিল যদিও হিন্দি গান, কিন্তু বেরিয়েছিল ফ্রান্স থেকে। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। 28শে সেপ্টেম্বর সুর সম্রাজ্ঞী, সুরের মহারানী লতা মঙ্গেশকরের জন্মদিন। আর তার আগে আজকে আমি এমন এক জায়গায় এসেছি, এমন একজন মানুষের কাছে এসেছি যিনি মাত্র 20 বছর বয়স থেকে তাকে নিয়েই আছেন, মানে লতাজিকে নিয়েই আছেন। গল্পটা তার সঙ্গে হোক, গড়ে ফেলেছেন একটি আর্কাইভ। বাকি গল্প জানবো তার কাছে। স্নেহাশিস দা, ইটিভি ভারতে স্বাগত। নমস্কার। তার গান তো শুনে মানুষের বড় হওয়া, বেঁচে থাকা, মৃত্যুর আগের দিন পর্যন্ত তার গানের সঙ্গে বাঁচেন অনেকে, কিন্তু তার গানকে সংগ্রহে রাখা, আরো যা যা যাবতীয় আপনি এই কর্মযজ্ঞ করে আসছেন সেই 20 বছর বয়স থেকে প্রায়, এটা কেন, কিসের জন্য, কোন ভাবনায়? নিছকই ভালোবাসা ওনার প্রতি? ভালোবাসা, শ্রদ্ধাটা তো ছিলই, কোনো সন্দেহ নেই। তবে তার থেকেও যেটা ছিল সেটা হচ্ছে আমি একেবারে সাংগীতিক পরিবেশে মানুষ হওয়া একজন ছেলে। মা খুব ভালো গান গাইতেন, বাবা তবলা বাজাতেন, সুতরাং বাড়িতে একটা ছোটবেলা থেকেই একটা সাংগীতিক পরিবেশ ছিল। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে মা বাবা দুজনে লতা মঙ্গেশকরের অসম্ভব গুণগ্রাহী ছিলেন। এবং বাবা ছোটবেলায় বেশ কিছু গান গাইতেন, যেটা লতাজির গাওয়া গান পরে জেনেছি। এবং আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার মামা বাড়ি সোদপুরে। তো আমি ছোটবেলায় খেলছি, দূর থেকে একটা গান ভেসে এলো, সেটি হচ্ছে ও বাবুল প্যারে। আমি না মানে অ্যাকচুয়ালি খেলাটা ছেড়ে দিলাম, আমি খেলতে পারলাম না। আমি ভাবছি যে এটা কে গাইছে। আমি বন্ধুদের বললাম, দেখ আমি খেলতে পারবো না, আমি গান শুনবো। দূর থেকে গান ভেসে আসছে, ন্যাচারালি এই গানগুলো যে সবসময় শুনতে পাচ্ছি তাও নয়, মাঝে মাঝে কেটে যাচ্ছে, কিন্তু ওই সমস্ত গানটা আমি শুনলাম। ওই যে ভালো লাগাটা তৈরি হলো ক্লাস 7-এর একটা ছোট্ট ছেলের ভেতরে, সেটাও কিন্তু আমার লতাজির গানের প্রতি একটা, পরে জেনেছি সেটি লতাজির গাওয়া গান, কিন্তু ওই ভালো লাগাটা কিন্তু ক্লাস 7 থেকে ওই ভেতরে ঢুকে গেছিল। যে অসম্ভব একটা কি যেন একটা ভেতরে কাজ করলো, যে এই শিল্পীর গানের প্রতি আমি একটা অদ্ভুত একটা আকৃষ্ট হয়েছিলাম আর কি। তারপরে যখন রফি সাহেব মারা গেলেন, বিভিন্ন পত্রপত্রিকায় তার গান নিয়ে যখন কাজ শুরু হলো, তখন দেখলাম সেখানে সংখ্যাতত্ত্বের একটা বিশাল গোলমাল আছে, এটা আমার যেটা মনে হলো। তখন আমি কলেজে পড়ি, তখন মনে হলো যে একজন শিল্পীর এরকম সংখ্যাতত্ত্বর কাজ করা যেতে পারে। লতা মঙ্গেশকর নয় কেন, আমাদের পারিবারিক একটা ভালো লাগাও আছে। তাছাড়া তখন থেকেই তো উনি দেবী সরস্বতী, সকলের কাছে একটা ভালো লাগা জায়গা। তো এই হচ্ছে আমার কাজের সূত্রপাত আর কি, যে একটা সংখ্যাতত্ত্ব আসা দরকার, এবং ভালো লাগাটা তো ছিলই, শ্রদ্ধা, ভালো লাগা, ভালোবাসা সবটাই ছিল। সঙ্গীতের জ্যান্ত প্রতিমা যাকে বলে, একেবারে সোজা বাংলা ভাষায়। তো তাকে নিয়ে এই যে আর্কাইভ গড়ে তোলা, এইটা কবে থেকে মাথায় এলো? মানে কেন, কেন তো আপনি বললেন, কবে থেকে শুরু হয় ঠিক, মানে 20 বছর বয়স থেকে তো আমরা জানি, তো কিভাবে টুকটুক করে এগোলেন? এটারও পেছনে একটা অদ্ভুত মানে গল্পই আছে বলতে পারি। সেটা হচ্ছে এই ভালো লাগা থেকে তো একটা কাজ শুরু করেছিলাম, যে এরকম একটা সংখ্যাতত্ত্ব কাজ হওয়া খুব দরকার। এখন বুঝতেই পারছেন যে একটা কলেজে পড়া ছেলে তখনকার দিনে তার জ্ঞানগম্যি বা বোঝার ব্যাপারটা তো সত্যিকারের এরকম ব্যাপার ছিল না, যে কিছুটা খেলার ছলেই কাজটা শুরু করেছিলাম। ঠিক আছে, ভালো লাগা থেকে যেখান থেকে যা পারছিলাম কাগজে লিখে রাখছিলাম এটা। এরপরে একটা পত্রিকায় একজনের সম্বন্ধে একটা মানে আর্টিকেল বেরোলো। তিনি এই দমদমের চিড়িয়ামোড়ের সুরাজলাল মুখোপাধ্যায়, যাকে আমরা হারুবাবু বলে চিনি। তিনি একজন বিরাট মাপের সংগ্রাহক, রেকর্ড সংগ্রাহক। ওই চিড়িয়ামোড় নামটা শুনে বা চিড়িয়ামোড়ে অনতি দূরে রেডিও গলি এটা লেখা ছিল বলে খুঁজতে খুঁজতে একবার হারুদার বাড়িতে এলাম। হারুদাকে বললাম যে আমি এরকম একটা কাজ করতে চাই। হারুদা সব শুনলেন, শুনে বললেন, না, কাজটা এভাবে হবে না, কাজটা করতে হবে একদম রেকর্ডের লেভেল, বুকলেট, ক্যাটালগ এই সব নিয়ে কাজ শুরু করতে হবে। মানে যেভাবে একটা সিস্টেমেটিক কাজ একজন গবেষক
তার মেন্টারের কাছ থেকে কাজ শুরু করে। প্রত্যেকে তো একজন মাস্টারমশাই চাই। হারুদা সেই অর্থে আমার সেই মাস্টারমশাই, যিনি হাতে ধরে আমাকে বোঝালেন যে ডিসক্রিপ্টিভ ওয়ার্ক বা এই ধরনের কাজ, সংখ্যাতত্ত্বের কাজ কিভাবে করা উচিত। সেটা কিন্তু শুরু হলো অ্যাকচুয়ালি 92 সাল থেকে। সুতরাং আগের যে কাজটা সেটা করছিলাম ঠিকই, জোগাড় করা, ইনফরমেশন জোগাড় করা, হয়তো গানও জোগাড় করেছি। এবং আপনাদের বললে খুব আশ্চর্য লাগবে শুনলে যে আমি যখন প্রথম রেকর্ড কিনি তখন আমার বাড়িতে রেকর্ড প্লেয়ার ছিল না। যেহেতু বৈজু বাবুরা আমাদের একটা অসম্ভব প্রিয় গান ছিল, বৈজু বাবুরার মোহে ভুল গায়ে সাওয়ারিয়াটা আমার যেমন প্রিয় গান, আমাদের বাড়িরও সবার খুব প্রিয় গান। বৈজু বাবুরার রেকর্ডটা যখন পেলাম, আমি বৈজু বাবুরার রেকর্ডটা কিনলাম 1983 সালে, আমার মনে আছে পুরো। 1983-তে আমি বৈজু বাবুরার রেকর্ড কিনেছিলাম, আর রেকর্ড প্লেয়ার কেনা হয়েছে তারও অনেক পরে। এবং হারুদা কাজ করতে করতে আমাকে বললেন যে দেখুন, মানে আমি বলছি এটা 92 সালের কথা, যে কোনো শিল্পীর মানে কোনো শিল্পীকে নিয়ে ব্যক্তিগত জায়গায় কিন্তু কোনো সংগ্রহশালা নেই। আপনার যদি ফিনান্সিয়াল সমস্যা না থাকে, আপনি লতাজির রেকর্ড সংগ্রহ করতে শুরু করুন। এখন অবধি কতগুলো গান রেকর্ড করেছেন লতা মঙ্গেশকর? এই সংখ্যাতত্ত্ব নিয়ে তো নানান প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে নানান রকমের গল্প শোনা যায়, এবং এই গল্পের মূল যে সূত্র সেটা কিন্তু গিনেস বুক অফ রেকর্ডস। ভুলটা তারা করে গেছেন এবং তার খেসারত আমরা এখনো দিয়ে চলেছি। আমি গত 40 বছর ধরে কাজ করার পরে আমি যে সংখ্যাতত্ত্ব পেয়েছি সেটা হচ্ছে লতাজি 38টি ভাষায় গান করেছেন। সেই গানের সংখ্যা আমি যা পেয়েছি 6744, সেটা এখনো পর্যন্ত পেয়েছি। এবং আমি সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে বাকি কিছু গান দিয়ে যদি সেটা 7000-এ পৌঁছে দেওয়া যায়। 6744 পেয়েছি, সুতরাং আপনারা গান দিন যাতে সেটা 7000-এ পৌঁছায়। সংখ্যায় তো 25,000, 26,000, 30,000 সকলে বলে আছেন, 50,000-ও শুনেছি। সেখানে আমি তো 6744টা পেয়েছি। এবং লতাজি এটা জানতেন যে আমি এই কাজটা করছি। এবং সত্যি কথা বলতে, এতটুকু বলতে মানে বলতে ভালো লাগছে যে আমার বইয়ের প্রথম পাঠক ছিলেন কিন্তু লতা মঙ্গেশকর। প্রথম দেখা 96 সালে সল্টলেক স্টেডিয়ামে। আসলে আমার কাজের সূত্রে হরিশ ভিবানির সঙ্গে আমার মানে কথাবার্তা হতো। তখন তো ফ্যাক্স এসে গেছে, ফ্যাক্স চালু করতাম। তো যেহেতু লতাজি 96-তে কলকাতায় আসবেন, আমি হরিশজিকে বললাম যে আমি একটু মিট করতে চাই। হরিশজি বললেন যে আমি চেষ্টা করব, কথা দিতে পারছি না। যথারীতি টিকিট কেটে ঢুকলাম। ঢুকে আদিনাথজির সঙ্গে দেখা করলাম। আদিনাথজি তখন ওখানে ঘুরছিলেন ওই ক্যাম্পাসে। আদিনাথজিকে বললাম যে আমি দিদির সঙ্গে দেখা করতে চাই, আমি শান্তিনিকেতন থেকে এসেছি। তো উনি বললেন যে আজকে করা খুব মুশকিল, আপনি কালকে তাজ বেঙ্গলে আসুন। আমি বললাম আমি তো আজকেই ট্রেন ধরে শান্তিনিকেতনে ফিরে চলে যাবো, রাতের ট্রেন ধরে। তো বললেন ঠিক আছে আইয়ে। এখন আইয়ে তো বললেন, এবার সিকিউরিটি গার্ড তো দিয়ে দিয়েছে ভিতর থেকে, নিচ থেকে, ওরা ঢুকতে দেবেন না। তো আমি কিছুটা দাবড়েই আর কি ভেতরে ঢুকলাম যে উনি আমাকে ডাকছেন, কেন ঢুকতে দিচ্ছেন না আপনারা। তো গিয়ে দেখলাম, তো এত সংগ্রাম করার পরে যখন ভেতরে ঢুকলাম, ওই স্টেজের নিচেই আর কি আন্ডারগ্রাউন্ড জায়গাতে ওনাদের গ্রিন রুম করা ছিল। তো এত কিছু করার পর যখন দেখলাম লতাজি সামনে সোফাতে বসে আছেন, আমাকে আগেই বলছেন নমস্তে। তো আমি গিয়ে প্রণাম করলাম। প্রণাম করার পরে আমি একটা ছোট্ট ডায়েরি নিয়ে গেছিলাম, গিয়ে বললাম দিদি একটা অটোগ্রাফ। তো উনি টু স্নেহাশিস বলে লতাজি সিগনেচার করে দিলেন। তারপরে আমি বললাম, ইন দি মিন টাইম হরিশ ভিবানি এসে আমাকে ইন্ট্রোডিউস করে লতাজির কাছে যে আমি এনার কথাই বলেছিলাম, ইয়ে ও বাঙালি বাবু হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি। তখন উনি আমার তাকে বলেন, ও আচ্ছা আচ্ছা, আরেকবার বলেন আর কি, দিদি আমি যে কাজ করছি সেই কাজের উপর যদি আপনাকে কিছু লিখে দেন। উনি লিখলেন মেরি বহুত বহুত শুভকামনায়। এরপর যেটা উনি করলেন সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে উনি আমাকে ডায়েরিতে একটা ওই কাগজে একটা ফোন নাম্বার দিলেন পেছন দিকে, দিয়ে বলেন ইয়ে কিসে কো মত দেনা। ঠিক আছে, এখন ওই যে নাম্বারটা পাওয়াতে আমার সুবিধা হলো, নাম্বার তো পেলাম, কিন্তু মজা না হচ্ছে তার পরে আমি 3 মাস পর যখন ওনাকে ফোন করছি দেখছি ওই নাম্বার হচ্ছে না, অন্যকে ফোন ধরছে। পরে জানতে পারলাম যে এই নাম্বারটা 6 মাস অন্তর বা 3 মাস অন্তর ওটা চেঞ্জ হয়ে যায় সিকিউরিটি কারণের জন্য। এবার যখন আমি অন্যভাবে নাম্বারটা পেলাম, অন্য একজনের নাম্বার, তাকে বললাম যে আই ওয়ান্ট টু টক উইথ লতাজি। তখন যে হু আর ইউ, একই ব্যাপার এই করার জন্য। তাহলে তখন আগের নাম্বারটা বললাম, যে আগের নাম্বারটা বললাম সঙ্গে সঙ্গে আমাকে নতুন নাম্বারটা দিয়ে দেওয়া হলো কথা বলার জন্য, এবং এরপর অসুবিধা হয়নি। 2002-এ যখন আমি তাজ বেঙ্গলে মিট করলাম, তো পরে যে অনেক পরে, ওটা তো 96, তারপরে 2002 যখন মিট করলাম
তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এরকম, আচ্ছা আপনি মারাঠি গানের উপর কাজ করেছেন? এবং প্রসঙ্গত বলে রাখি, লতাজি কিন্তু আমার সঙ্গে বাংলায় কথা বলতেন। তখন আমি বাংলা বলতেন? ঝরঝরে বাংলা না বললেও ভালোই বলতেন, মানে ভালোই বলতেন। চেষ্টা করতেন বেশি হিন্দি বলতে, কিন্তু আমি ভীষণ বাজে হিন্দি বলি বলে উনি আমার সঙ্গে বাংলায় কথা বলতেন। হ্যাঁ বলুন বলুন, হ্যাঁ আমি আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি বুঝতে পারছি, বলুন, হ্যাঁ এরকম ভাবে বলতেন। তারপর হয়তো হিন্দি বললেন, কিন্তু আমি আমি যেহেতু বাংলা বলছি, উনি আবার বাংলায় বললেন। তখন আমাকে জিজ্ঞেস করলেন, আপনি মারাঠি গানের কাজ করছেন? আমরা দিদি করছি, কিন্তু সেটা 2002, কিন্তু বুঝতেই পারছেন ওয়েস্ট বেঙ্গলে বসে মারাঠি গানের কাজ জোগাড় করা খুব কঠিন। চেষ্টা করছি, কাজ তো করবই। 2021-এ এসে এপ্রিল মে মাসে মনে হলো যে লতাজির শরীর খুব খারাপ, মারাঠি গানের কাজটা যদি করতে পারি। আমার কয়েকজন বন্ধু আমাকে ইন্সপায়ার করলো এই ব্যাপারে, যে কাজটা এবার করুন। এবং কাজটা করে 2021-এর জন্মদিনে আমি ওনাকে বইটা পাঠালাম। এবং তারপর তো সবাই জানি কি ব্যাপারটা হলো। সুতরাং আমার দিক থেকে সেটা একটা মানে ভীষণ ভালো লাগা যে ওনার শেষ জন্মদিনে আমি ওনাকে মারাঠি বইটা দিতে পেরেছিলাম। আচ্ছা, এই সেই বইটার কথা আমি বলছিলাম, যে মারাঠি বইটি যেটা লতাজির লাস্ট জন্মদিনে আমি দিতে পেরেছিলাম। এই যে ছবিটা দেখছেন, এটি মাঝেবাল 1943-র যে লতা মঙ্গেশকর অভিনয় করেছেন, সেই অভিনীত লতা মঙ্গেশকর। এই ছবিটি লতা মঙ্গেশকরের। যে বইটি দেখে লতা মঙ্গেশকর নিজেও খুব আশ্চর্য হয়েছিলেন যে আপনার এই ছবিটা আপনি কোত্থেকে পেলেন। আমি তাকেই তখন বলেছিলাম যে সিনেমা থেকে ওটাকে স্ক্রিনশট মেরে এই ছবি তৈরি করা, এবং খুব খুশি হয়েছিলেন এই মারাঠি বইটা পেয়ে। ওই মারাঠি বইয়ের যে প্রচ্ছদটা, সেখানে লতাজির বেশ কিছু ফিল্মে অভিনয় করেছিলেন। সেখানে সেই অভিনেত্রী লতা মঙ্গেশকরের একটা ছবি ওখানে দিয়েছিলাম। 1943, মানে তখন ওনার 13-14 বছর বয়স। সেই বছরের একটা ছবি দিয়েছিলাম। সেইটা পড়ে উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন, ইয়ে আপ কাহা সে মিলা, ইয়ে আপকো কাহা সে মিলা। দিদি ওই মাঝেবালের ফিল্মটা আমার কাছে আছে, আমি সেখান থেকে স্ক্রিনশট মেরে ওই ছবিটা বার করেছি। বলছে আরে বাহ। তো এইগুলো মানে এখন মনে হচ্ছে এগুলো সত্যি আমার জীবনে একটা অনেক বড় প্রাপ্তি, তাই না? সংগ্রহটাকে তৈরি করতে মানে গিয়ে সংগ্রহশালাটাকে তৈরি করতে গিয়ে আপনার আর্কাইভটাকে তো কত জায়গায় ছোটাছুটি করতে হয়েছে স্নেহাশিসদা। এ তো কোনো সহজ কাজ তো নয়, নাকি আপনার কাছে সহজ ছিল সেটা জানবো। সহজ ছিল না। এই ব্যাপারে আমার পরিবারের তরফ থেকে একটা মজার গল্প বলি, মানে যেটা তারা বলে আর কি। ধরুন সবাই মিলে, আমাদের বাঙালির তো একটা নির্দিষ্ট জায়গা আছে, সেটা হচ্ছে পুরী। তো ফ্যামিলি মিলে, আমরা ফ্যামিলি সবাই মিলে পুরী বেড়াতে গেছি। পুরী বেড়াতে যাওয়ার উদ্দেশ্য কিন্তু সমুদ্রে স্নান বা জগন্নাথ দেবের মন্দির না, সেখানে গিয়ে ওড়িয়া গান কালেক্ট করবো, এটা ছিল আমার টার্গেট। সুতরাং এরা কি করছে, আমার ফ্যামিলির লোকরা সমুদ্রে স্নান করতে যাচ্ছে না মন্দির যাচ্ছে, সেটা ফ্যাক্টর ছিল না। ফ্যাক্টর ছিল হচ্ছে কোথায় লতাজির ওড়িয়া গান পাওয়া যাবে, সেটা খুঁজে বেরিয়েছি এবং সত্যি জোগাড় করেছি। তাদের বাড়ি থেকে আমি কিন্তু বেরিয়ে চলে গেছি তেলেগু গান খুঁজতে। হ্যাঁ, মানে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য হায়দ্রাবাদে, কিন্তু আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়া না। আমার উদ্দেশ্য হচ্ছে ওইটি বেড়াতে গেলে আমার তেলেগু গানটা যদি জোগাড় করা যায়, এবং জোগাড় করেছি। এবং সেখানে গিয়ে আমি বহু দুষ্প্রাপ্য ক্যাসেটও পেয়েছিলাম, যেগুলো পরবর্তীকালে আমি আর পাইনি। যেমন সুবর্ণ সুন্দরীর ক্যাসেট পেয়েছিলাম ওখান থেকে, বেশ কিছু মানে একটু একটু আনকমন ফিল্মের ক্যাসেট কিন্তু আমি ওই হায়দ্রাবাদের মিউজিক ওয়ার্ল্ড থেকে পেয়েছিলাম, যেটা আমি কলকাতা বা অন্য কোথাও পাইনি, বম্বেতেও পাইনি আমি, যেটা হায়দ্রাবাদ থেকে পেয়েছিলাম। সুতরাং বেড়াতে যাওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু ওই গান কালেকশন করা। তারপর কি হয়, ওই আস্তে 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 ইন্টারনেট এলো, বিভিন্ন জায়গার সঙ্গে যোগসূত্র তৈরি হলো, বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে গানও এলো আমার কাছে। তারপরে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো, অনেক রেকর্ড কালেক্টরের সঙ্গে পরিচয় হলো। সেখান থেকে আস্তে 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 মানে ওই তিল তিল করে এই আর্কাইভটা তৈরি হলো আর কি। খুব সহজে তো সত্যি নিশ্চয়ই হয়নি, এটা তো সবাই বুঝতেই পারবেন সেটা, যে খুব সহজ ব্যাপারটা ছিল না। আর্কাইভে ভিজিট করতে যেতে দেখতে সাধারণ মানুষের কি মানে অ্যালাউ রয়েছে সেখানে? এরকম ব্যবস্থা করেছেন? হ্যাঁ, মানে মানুষের সাথে যারা যে কেউ যেতে পারে। শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে যে যেহেতু আমি ওখানে সব দিন থাকি না, সুতরাং আমাকে সঙ্গে যোগাযোগ না করে আমার আর্কাইভ যাওয়াটা একটু মুশকিল। আমার সঙ্গে যোগাযোগ করলে আর্কাইভ ওপেন টু অল, যে কেউ আসতে পারেন। একটা কথা অনেকের মুখে বলতে শোনা যায় যে লতাজির জন্য নাকি বহু শিল্পী সেই জায়গায় উচ্চতায় পৌঁছতে পারেনি, তাদের গুণ থাকা সত্ত্বেও, কণ্ঠ থাকা সত্ত্বেও, প্রতিভা থাকা সত্ত্বেও। এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন?
এটাকে আমি আরো দুটো ইন্টারভিউতে খুব মজা করে দুটো কথা বলেছিলাম। আমি সেটা আজকে বলতে চাইছি না, ওইভাবে চাইছি না বলতে, একটু অন্যরকম চাইছি। সেটা হচ্ছে যে দেখুন, 1947 সালে লতা মঙ্গেশকর প্রথম হিন্দি ফিল্মে প্লেব্যাক করেন, মানে প্লেব্যাক আর্টিস্ট হিসেবে লতা মঙ্গেশকরের গান আমরা পাই আপকি সেবামে ছবিতে 1947 সালে। যদি আপনারা সেই গান কেউ না শুনে থাকেন, বা যদি আপনারা সেইভাবে সাংগীতিক আপনাদের বোধ বুদ্ধি না থাকে, তাহলে আপনাদের বোঝানোর কিন্তু সত্যি খুব মুশকিল যে কেন সেটা অসম্ভব কঠিন। কারণ যারা গান শেখেননি তাদের পক্ষে বোঝা মুশকিল যে যত তাল কি ছিল, যত তাল কত কঠিন। শুধু এইটুকু বলতে পারি, যারা ক্লাসিক্যাল আর্টিস্ট, যারা ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীত গান, তারাও কিন্তু যত তালে গান গাইতে চান না। এটা এতটাই এটা কঠিন, তারা ওটাকে অ্যাভয়েড করেন। আধা তালে গান অনেক সোজা। এবার ভাবুন দত্তা ডাউজিকার তিনি কোন মাপের সঙ্গীত পরিচালক ছিলেন, যিনি লতাজিকে বুঝতে পেরেছিলেন যে তার দ্বারা এটা হবে। তিনি 1947 সালে লতাজিকে দিয়ে যত তালের উপরে একটা গান গাওয়ালেন, যেটা তার প্রথম প্লেব্যাক, জীবনে প্রথম প্লেব্যাক করছে যত তালে। তাহলে যে শিল্পী ওই লেভেলে তার জীবন শুরু করতে পারেন, তো তাকে তো সমস্ত সুরকাররাই চাইবেন তাদের কাজের জন্য। তার প্রতিভা নিয়ে তো কোনো প্রশ্ন হতে পারে না। এত কঠিন তালে গিয়েছেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, আমি সম্প্রতি আর একটা বইয়ের কাজ করছি, যেটা আশা করছি এই বইমেলায় প্রকাশিত হবে। সেটা করতে গিয়ে সেখানে আমি কতগুলো একটা টপিক ওখানে রাখছি, সেটা হচ্ছে ভার্সন গান। যারা ভার্সন গান সম্বন্ধে জানেন তারা জানেন যে ভার্সন গান হচ্ছে অনেকভাবে ভার্সন গান হতে পারে। আমি যে ভার্সন গানটার কথা আজকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে লতাজির গাওয়া গানটাই সমসাময়িক শিল্পীরা যারা গেয়েছেন, এরকম গান পাওয়া গেছে। এবং আপনারা বিশ্বাস করবেন না, এই যে উঠতে দেননি, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, লতা মঙ্গেশকরের গাওয়া ভার্সন গান গেয়েছেন সুমন কল্যাণপুর এবং হেমলতা, সবিতা চৌধুরী গেয়েছেন, আশা ভোসলে গেয়েছেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন, গীতা দত্ত গেয়েছেন। আমি সেই নামগুলো আসছি না, কিন্তু যেহেতু এই উঠতে দেননির মধ্যে সুমন কল্যাণপুর এবং হেমলতা আছে, তাদের গাওয়া হেমলতার অজস্র গান ভার্সন গান পেয়েছি, যা অরিজিনাল লতা মঙ্গেশকরের গাওয়া গান। এবং তার মধ্যে একটা গানের কথা আমি আজকে উল্লেখ করছি, দ্য ট্রেনের কিস লিয়ে मैंने प्यार किया, এবং এবং মেরা গাঁও মেরা দেশের যে কটা গান লতাজির ছিল, সব কটা গানের একটা ইপি রেকর্ড বেরিয়েছে, যার সিঙ্গার হচ্ছে হেমলতা। তাহলে উঠতে দেননি কোত্থেকে আসে? তাহলে তারা গিয়েছেন কেন? তারা জানতেন না যে অরিজিনাল সিঙ্গার লতা মঙ্গেশকর? তাই যদি হয়ে থাকে, তারা যদি লতাজির গান ভার্সন গিয়ে থাকতে পারেন, তাহলে এই যে উঠতে দেননি, সেটা গল্প ছাড়া আর কি হতে পারে? লতাজির এমন কোনো কথা স্নেহাশিস দা চিরকাল মনে থাকবে, বা স্নেহাশিস দা পদে পদে সেটাকে ভাবেন, এরকম কোনো স্মৃতি মানে রয়েছে? একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে উনি একবার আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে আমার কাছে ওনার মণিপুরি এবং নেপালি গান আছে কিনা। তাই বললাম হ্যাঁ দিদি আছে। তো বলছে আমাকে একটু পাঠিয়ে দেবেন। তো আমি ওনার জন্মদিনে সাধারণত আমার নিজের পছন্দের সিডি করে পাঠাতাম, সেগুলো উনি শুনতেন। তো ওই যে সিডিটা পাঠিয়েছিলাম নেপালি এবং মণিপুরি গান, সেইটা শুনে উনি ফোন করে বলেছিলেন যে আরে বাহ, বহুত আচ্ছা লাগা। আর কারোকে নিয়ে এরকম আর্কাইভ করার ইচ্ছে রয়েছে? আরো বহু তো শিল্পী রয়েছেন। লতা মঙ্গেশকর ঠিক আছে, উনি তো আছেন সবসময়। আর কোনো শিল্পীর কাজ নিয়ে কি এরকম ভাবে কাজ করার ইচ্ছে আছে বাকি যে কটা দিন রয়েছে হাতে? সেটা বোধহয় হবে না। হবে না এই কারণে হবে না, কারণ আমি যেভাবে কাজটা করেছি, সেই কাজটা করার জন্য দুটো জিনিসের খুব কঠিন ছিল। এক হচ্ছে ফিনান্স, আরেকটা হচ্ছে ধৈর্য, এবং বিভিন্ন মানুষকে বুঝিয়ে সেই গান জোগাড় করা। তিক্ত অভিজ্ঞতা বলছি না, বহু মানুষ তার কাছে ছিল, তিনি দেননি। দেননি মানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন দেবো না। কেন দেব? অনেকে এমন একটা অ্যামাউন্ট ডিমান্ড করেছেন যেটা মানে কোনো প্রশ্নই নেই, সেটা চাইবার কোনো কথাই নয়। মানে কেন চেয়েছেন আমি জানি না। পরে কিন্তু সে গান পেয়েছি, বিনা পয়সায় পেয়েছি, এরকমও হয়েছে বিনা পয়সায় পেয়েছি। সুতরাং আমি যখনই অন্য কোনো শিল্পীর এরকম আর্কাইভ করতে যাব বা কাজ করতে যাব, আমার যে মোড অফ প্রেজেন্টেশন বা মোড অফ কালেকশন সেটা কিন্তু একই থাকবে, মানুষটা তো এক।
সেটা বোধহয় আমি আর মানে করতে পারবো না, মানে সম্ভবই নয়। ইচ্ছে তো আছে, ইচ্ছে তো ছিলই অনেক সময়তে। দুজনকে নিয়ে কাজ, দুজন না তিনজন নিয়ে কাজ করার খুব ইচ্ছে ছিল। ভেতরে ভেতরে এখন সেটা মানে আছে আর কি, কিন্তু পারবো না করতে। সলিল চৌধুরী, মান্না দে এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়। উত্তরসূরি হয়তো আছে, ছেলে বৌমা তারা হয়তো রাখবে, কিন্তু মুশকিলটা কোথায় জানেন তো, সেটা হচ্ছে যে তারা তো আমার এই কাজটা সম্বন্ধে প্রতিনিয়ত প্রতি পলে ওয়াকিবহাল নয়। এখন কোনটা রেয়ার, কোনটা কোথায় আছে, তারা এত কিছু জানে না। সেটা তাদের বুঝেই যেতে হবে, সেটা কিন্তু খুব কঠিন। এটা একটা দীর্ঘ পথ চলা তো। সুতরাং একটা আমি থাকতে থাকতে যদি একটা কোনো আর্কাইভ কারুর একটা আন্ডারে কোনো ইনস্টিটিউট, কোনো ইউনিভার্সিটি বা কোনো অর্গানাইজেশন যদি এটা করে, সেখানে আমিও থাকলাম, মাথার উপর আমি থাকলাম তাদের সঙ্গে, সেটা করলে অনেক সুবিধা হয়, একটা সিস্টেমেটিক ওয়েতে হয়। চেষ্টা করছি, চেষ্টা যে করছি না তা নয়, কিন্তু খুব যে পজিটিভ রেসপন্স পাচ্ছি তাও নয়, তাও নয়। লতা বড় নাকি আশা বড়, এই নিয়েও কিন্তু একটা মানুষের মধ্যে চর্চা থাকে, যে না না আমার লতার গান বেশি ভালো লাগে, না না আশার বেশি ভালো লাগে। তো এরকম কোনো আলোচনায় কখনো যুক্ত হয়েছেন, আলোচনায় ছিলেন কখনো, বা সেটা একটু জানবো। সত্যি খুব ভালো প্রশ্ন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাপারে আমি একটা খুব মানে অদ্ভুত জায়গা নিজের মতো করে তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে, আমাকে অনেকেই বলেছেন, আমার আর্কাইভে বসেই বলেছেন যে আপনি লতা মঙ্গেশকরের ভীষণ ফ্যান, আমার কিন্তু আশা ভোসলের গান খুব ভালো লাগে। তাহলে আপনি আশা ভোসলে শুনুন, লতা মঙ্গেশকর শুনতে যাবেন কেন? আপনি আশা ভোসলে শুনুন, আশা ভোসলে আমিও শুনি। হ্যাঁ, কার্যকারণে আমি লতা মঙ্গেশকরের একটু বেশি ফ্যান, তাই লতা মঙ্গেশকরকে নিয়ে আমি শুনি। আপনি লতা মঙ্গেশকর শুনবেন না, আপনি আশা ভোসলে শুনুন, মিটে গেল, আর কোনো সমস্যা নেই। একেবারে সমস্যার সমাধান ওইখানেই। এবার তাকে যদি আমি বোঝাতে যেতাম না আপনি আশা ভোসলে শুনছেন কেন, লতা মঙ্গেশকর শুনুন, শুধু যুদ্ধ শুরু হতো, আর কিছু হতো না। সুতরাং আপনি আশা ভোসলের ফ্যান, আপনার আশা ভোসলে ভীষণ ভালো লাগে, আপনি সারা দিন সারা জীবন আশা ভোসলে শুনুন, কিছু লতা মঙ্গেশকর শুনতে হবে না, আমি লতা মঙ্গেশকর শুনবো। আচ্ছা, একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনার লতাজির কোনো কিছু আপনার স্মৃতির মধ্যে কিছু আছে কিনা, মনে আছে কিনা। আরেকটা তথ্য হঠাৎ করে মনে হলো, সেটা হচ্ছে যে আমি শ্রীরামপুরে যখন এলাম, তখন আমার মনে হলো যে আমি একটা গানের ইনস্টিটিউট করব, এবং তার নামটা যদি লতা মঙ্গেশকরকে দেন। তো আপনি আগেই বলেছি যে আমি খুব বাজে হিন্দি বলি। তা লতাজির সঙ্গে আমি কথা বললাম, বলে দেখলাম যে আলটিমেট তো লতাজিকে বোঝাতে হবে যে আমি আমার একটা গানের স্কুলের নামকরণ করার কথা বলছি। তা আমি দিদির সঙ্গে একটু কথা বলে বললাম যে দিদি, আমি একটু আপনার মিসেসকে দিচ্ছি, আপনি একটু ওনার সঙ্গে কথা বলুন। বলছে হ্যাঁ হ্যাঁ কিউ নেই। তো মিসেসকে দিলাম। তো ও হিন্দিতে ব্যাপারটা বোঝাতে চাইলো এইটাই যে সে একটা গানের ইনস্টিটিউট করতে চাইছে, যার নামকরণটা আপনার কাছে চাইছে। তো উনি প্রথম বললেন মালতী লতা। তো আমার একেবারে ভাল লাগলো না। তো এবার আমি এই প্রসঙ্গে একটা জিনিস বলছি, উনি কতটা ভালো বাংলা বুঝতেন এটা তো বোঝা যাবে। আমার নাম স্নেহাশিস, मिसेस नाम ज्योत्सना, उन्हीं बंदे स्नेहज्योति रख दीजिए, आपका नाम स्नेहाशीष, मिसेस का नाम ज्योत्सना, तो स्नेहज्योति रख दीजिए आपका इंस्टीट्यूट का नाम। तो बोलলাম दीदी আর কোনো? বলছে गंगा तो आपका आपका नजदीकी है, तो सर गंगा रख दीजिए। তা বললাম হ্যাঁ দিদি, এই নামটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি সরগঙ্গাই রাখবো, স্বরগঙ্গা রাখবো, আপনি একটু আমাকে একটা চিঠি লিখে দেবেন। তো উনি তার 2-3 দিনের মধ্যে একটা ফ্যাক্স করলেন, স্বরগঙ্গাকে নিয়ে মেরি শুভকামনায় একটা ফ্যাক্স করে দিলেন। ওইটি যত্ন করে রাখা আছে আমার কাছে। সুতরাং সেই থেকে 2006 থেকে আমি যে ইনস্টিটিউটটা মানে কন্টিনিউ করছি, সেই ইনস্টিটিউট সেই স্বরগঙ্গা লতা মঙ্গেশকরের দেওয়া নাম। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এবং পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।